প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আবার হাজির হয়েছি তোমাদের সামনে এই করোনার কঠিন মুহূর্তে তোমাদের সাথে কিছুটা শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করতে। আশা করছি সবাই বাসায় আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমরা একাডেমিক বায়োলজি নিয়ে কথা বলছি। তোমরা জানো আমরা লাস্ট ক্লাসে প্রাণী পরিচিতি বা শ্রেণীবিন্যাসের যে পাঠটুকু এটা শেষ করেছিলাম, অর্থাৎ কর্ডেট এবং নন কর্ডেট এই ফাইলাম দুইটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রাণীর বিভিন্নতা নিয়ে বা অ্যানিমেল ডাইভার্সিটি নিয়ে কথা বলবো। আশা করছি ক্লাসটা উপভোগ করবা এবং পরবর্তী ক্লাসে আমরা অ্যানিমেল ডাইভার্সিটির কতগুলো ভিত্তি আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং এর পরের ক্লাসটার মাধ্যমেই প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘটবে। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো। অনেকেই কমেন্টস করছো, যারা কমেন্টস করছো না, যারা কোশ্চেন করছো না, তাদের কাছে অনুরোধ থাকবে পুরো ক্লাসটা দেখো বারবার এবং যে যে সমস্যাগুলো পাচ্ছ সেগুলো অবশ্যই ইনবক্স করো আমাকে এবং আমি সেগুলোর উত্তর দিয়ে দিব। আশা করছি সবাই পুরো ভিডিওটা বা পুরো ক্লাসটা উপভোগ করবে এবং ক্লাস শেষে আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে। চলো আমরা ক্লাস শুরু করি। ওকে, ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করছি। প্রথমেই একটু প্রিভিয়াস ক্লাসে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার একটা আউটলাইন একটু দেখতে চাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অ্যানিমেল কিংডম এই টোটাল ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এর মধ্যে আমরা অনেক বিষয় ছিল যেটা হিকম্যান এট অলের শ্রেণীবিন্যাসে অন্তর্ভুক্ত ছিল। আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা না করে আমরা মেজর ফাইলামগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আমাদের শিখন ফলের অন্তর্ভুক্ত। প্রথম ক্লাসে আমরা 1 থেকে 8 নম্বর ফাইলাম পর্যন্ত আলোচনা করেছিলাম এবং পরবর্তীতে আমরা 9 নম্বর ফাইলামটা নিয়ে আলাদা একটা সেকেন্ড ক্লাস করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ পরিফেরা থেকে ইকাইনোডার্মাটা হচ্ছে নন কর্ডাটা, আর কর্ডাটা ছিল 9 নম্বর ফাইলাম, যেটা নিয়ে আমরা সর্বশেষ ক্লাসে আলোচনা করেছি। এখানেও যাবতীয় তথ্য দেওয়া আছে, তোমরা গাজী আজমল অথবা ডক্টর আব্দুল আলমের বই থেকে এই ডিটেল তথ্যটা পেয়ে যাবা। তাহলে আমাদের এই 2টা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। পরীক্ষার জন্য এই যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড এক্সামে কিন্তু এখান থেকে এই ফাইলামগুলো থেকে বেশি কোশ্চিন দিয়ে থাকে। আশা করছি তোমরা এটা বাসাতে সুন্দরভাবে পড়ে ফেলেছো, অনেকেই কোশ্চিন করেছো, আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি, কমেন্টস বক্স চেক করলেই তোমরা পেয়ে যাবা। আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি যে আজকে আমরা আসলে কি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়গুলো পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কোন জায়গাগুলো মূলত গুরুত্ব দিয়ে আমাদের পড়া দরকার, আমরা সেই বিষয়টা একটু দেখতে চাচ্ছি। আমরা যদি একটু দেখি পুরো লেকচারটা, তাহলে সেখানে দেখা যাবে যে আমরা প্রাণীর বিভিন্নতা এবং প্রাণীর শ্রেণীবিন্যাস এটাই মূলত ফোকাস করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাণীর বিভিন্নতা বলতে বোঝানো হচ্ছে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত বিভিন্নতা দেখা যায়, সেটাই হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। এটা অনেকগুলো ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। এই কথাটা আমি যেটা বললাম, এটা প্রাণী দেহের গঠন, তার বসতি নির্বাচন, তার খাদ্য গ্রহণ, তার চলন, তার প্রজনন, তার পরিযান, এইগুলো সবগুলো তুমি যদি বিবেচনা করো তাহলে দেখবা যে একটা প্রাণী আর একটা প্রাণী থেকে আলাদা, তারা পৃথক। তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ।
যে এই যে বিভিন্নতা তৈরি হচ্ছে, কি কারণে তৈরি হচ্ছে, সেই কারণটা নিয়ে আমরা পড়তে যাচ্ছি, যেটাকেই বলছি আমরা অ্যানিম্যাল ডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য এবং উদ্ভিদ বৈচিত্র্য এই দুইটাকে একসাথে বলা হয় জীব বৈচিত্র্য, যেটাকে আমরা ইংলিশে বলি বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি পৃথিবীর জন্য একটি আশীর্বাদ স্বরূপ। এই ভিন্নতা যদি না থাকতো তাহলে আমরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতাম, প্রাণের অস্তিত্বই পৃথিবীতে থাকতো না। এই বৈচিত্র্যতা নিয়ে ডিটেল পড়ানো হয়েছে তোমাকে 12তম অধ্যায়ে বোটানির। সেখানে তুমি বায়োডাইভার্সিটি নিয়ে পড়েছো। যেহেতু এখন আমরা প্রাণীবিজ্ঞান পড়ছি, এজন্য এই অধ্যায়ে শুরুতেই তোমাকে শুধুমাত্র অ্যানিমেল ডাইভার্সিটি নিয়ে পড়ানো হচ্ছে। শুরুতেই ডাইভার্সিটির সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ, মার্ক করে দেওয়া আছে, এবং এই সংজ্ঞাটা পরীক্ষায় জ্ঞানের জন্য পড়ে ফেলাটা খুবই জরুরি বলে আমি মনে করি। এবং পরীক্ষাতে অনেকবার এই প্রাণী বৈচিত্র্য কী, বায়োডাইভার্সিটি কী, এই জাতীয় কোশ্চেনগুলো আসছে। পৃথিবীতে বিভিন্ন ধরনের এই যে ডাইভার্সিটি তৈরি হচ্ছে, এর কারণ কিন্তু মূলত তিনটা, বা তুমি প্রকারভেদও বলতে পারো। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্যতা, সেকেন্ড হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্যতা, আর নাম্বার নেক্সট হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। এই তিনটা কারণেই কিন্তু পৃথিবীতে এই বায়োডাইভার্সিটি সৃষ্টি হয়। এই তিনটা ছাড়া আর অন্য কোনো কারণে আমরা বাস্তুতান্ত্রিক এই বিভিন্নতা পাবো না। এর সাথে এই জিনগত বৈচিত্র্যতা আর প্রজাতিগত বৈচিত্র্যতা মূলত কিছুটা হলেও একই জিনিস। আমরা এটা নিয়ে এখন ব্যাখ্যা করব যে জিনগত বৈচিত্র্যতা, প্রজাতিগত বৈচিত্র্যতা এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতাকে আমরা কিভাবে আলাদা করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই জিনিসটা আমরা ইন ডিটেল বুঝে যাব এই ক্লাস শেষে। তুমি যদি পুরো ভিডিওটা দেখো তাহলে এই থিওরিটিক্যাল পার্ট, এটা মূলত এই পার্টটা তোমার কাছে খুবই সহজ লাগবে, এবং তুমি খুব সহজেই এই জিনিসটা আয়ত্ত করতে পারবা এবং পরীক্ষাতে সুন্দরভাবে লিখতে পারবা। আচ্ছা, প্রাণীর বিভিন্নতা এবং প্রাণী বৈচিত্র্যতা থেকে পরীক্ষায় কোনো কোশ্চেন আসে কিনা, যদি খুব শর্টলি অ্যান্সারটা বলি তাহলে তুমি একটু মনে রাখতে পারো যে পরীক্ষাতে প্রাণীর বিভিন্নতা বা প্রাণীর বৈচিত্র্যতা দিয়ে প্রয়োগের কোনো কোশ্চেন আসে না, বিশ্লেষণ ধর্মীয় কোনো প্রশ্ন আসে না। তুমি এটা জ্ঞান অনুধাবন এবং এমসিকিউর জন্য সুন্দরভাবে এই পার্টটা পড়ে রাখতে পারো, যেমন প্রাণী বৈচিত্র্য কী, বা জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কী, এটা নিয়ে তুমি একটু পড়ে রাখতে পারো, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা, বৈচিত্র্যগুলোকে বর্ণনা করার আগে আমরা একটু শিখন ফলগুলো দেখে নিতে চাই, শুরুতেই যেহেতু আছে। আমরা এই অধ্যায় শেষে মূলত আমরা 50% পড়ে ফেলেছি। আজকে আমরা যেটা পড়বো, এটা শিখন ফল হচ্ছে প্রাণী জগতের বিভিন্নতা ব্যাখ্যা করতে পারবো, প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রাণীকে শ্রেণীতে বিন্যস্ত করার প্রয়োজনীয়তা সম আমরা বিশ্লেষণ করতে পারবো, নন কর্ডাটা প্রাণীর পর্বকে আমরা ব্যাখ্যা করতে পারবো, অলরেডি আমরা পড়ে ফেলেছি। কর্ডাটা শ্রেণী পর্যন্ত আমরা বিন্যস্ত করতে পারবো, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। ব্যবহারিক পার্টের মধ্যে কিছু চিত্র আছে, কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, এটা তোমরা পড়ে নিবা, প্র্যাকটিক্যাল অংশ, যেটা তোমাকে কলেজ খুললে বা আমরা ক্লাসে এটা মূলত ল্যাবে করাই থাকি, আশা করছি সেখানে তুমি এটা শিখে যাবা। এখানে অনেকগুলো বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে আমরা আলোচনা করব যে প্রথম পয়েন্টটা নিয়ে, দেখতে পাচ্ছ প্রাণী জগতের বিভিন্নতা, শ্রেণীকরণের ভিত্তি ও নীতি, এটা নিয়ে আলোচনা করব। 2 এবং 3 নম্বর পয়েন্ট এটা নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে, অর্থাৎ নন কর্ডাটা প্রধান পর্ব পর্যন্ত শ্রেণীবিন্যাস, কর্ডাটা শ্রেণী পর্যন্ত বিন্যাস, এই দুইটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি, এই জন্য আমি এখানে ক্রস মার্ক দিচ্ছি। আর এইটা নিয়েই আজকে আমাদের ক্লাস হবে, প্রাণী জগতের বিভিন্নতা এবং শ্রেণীকরণের ভিত্তি। আমরা সুন্দরভাবে এই জিনিসটা আজকে ক্লাসে শিখে যাব আশা করছি। ব্যবহারিকের যে অংশটা আছে, আবারও বলছি, এটা একটা বড় পার্ট প্রাণী বিজ্ঞানের, অনেকগুলো ছবি, 9টা বা কোনো কোনো কলেজে 10টা বা অনেক কলেজে তারও বেশি এই ব্যবহারিক পার্টটা মিউজিয়াম স্পেসিমেন হিসেবে করানো হয়। আশা করছি ক্লাসে তোমরা এই জিনিসটা সুন্দরভাবে শিখে যাবা। তাহলে আমরা একটু প্রকারভেদ নিয়ে আলোচনা করি। আমরা একটু আগেই যেটা বলেছিলাম, প্রাণী বৈচিত্র্যের 3 ধরনের প্রকার আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে জিনগত বৈচিত্র্যতা। আমরা এখন এই জিনগত বৈচিত্র্যতা নিয়ে আমাদের আলোচনা শুরু করব।
জিনগত বৈচিত্র্যতা কি? জিনগত বৈচিত্র্যতা মূলত বাস্তুতন্ত্রের কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদানের যে বৈষম্যর মাত্রা থাকে, তার যে পার্থক্য, সেটাকেই আমরা জিনগত বৈচিত্র্যতা বলি। তোমরা জানো একটি জীবের প্রজাতির প্রত্যেক সদস্য জিনগতভাবে অন্য সদস্য থেকে পৃথক। আমরা পৃথিবীর এত হাজার কোটি মানুষ, বাট আমাদের কারোর সাথে কারোর মিল নেই, পার্থক্য আছে। এটাই কিন্তু মূলত জিনগত বৈচিত্র্যতা। এটা দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক জিনগত বৈচিত্র্যতা, আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতিগত বৈচিত্র্যতা। এটা প্রজাতির ক্ষেত্রে যাবে। এই জিনগত বৈচিত্র্যতাকে আমরা মূলত এটাও বলতে পারি যে অন্তঃপ্রজাতিগত জিনগত, মানে অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্যতা। তার মানে আমি বোঝাচ্ছি একই প্রজাতির মধ্যে যে পার্থক্যটা হয় সেটা মূলত জিনগত বৈচিত্র্যতা। এই জন্য শুরুতে আমি বলেছিলাম যে জিনগত বৈচিত্র্যতার মধ্যে প্রজাতিগত বৈচিত্র্যতাকে ব্যাখ্যা করা যাবে, বা প্রজাতিগত বৈচিত্র্যতা দিয়ে জিনগত বৈচিত্র্যতাকে ব্যাখ্যা করা যায়, যাই বলো। অর্থাৎ একই প্রজাতির মধ্যে যে ভিন্নতা তৈরি হয়, আমরা পৃথিবীর প্রতিটা মানুষ একই মায়ের পেটের দুইটা ভাই পরস্পর থেকে যে ভিন্ন, এর মূল কারণই হচ্ছে জিনগত পার্থক্য আছে। এই বৈচিত্র্যতাই হচ্ছে জিনগত বৈচিত্র্যতা। আর প্রজাতিগত বৈচিত্র্যতার ক্ষেত্রে যদি এটা আলোচনা করি, তাহলে এটাকে বলা হয় অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্যতা। অর্থাৎ একই প্রজাতির মধ্যে যে বৈশিষ্ট্যগত পার্থক্য সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্যতা। আর বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য হচ্ছে সেটাকে বলবো আমরা প্রজাতিগত বৈচিত্র্যতা। তার মানে তুমি শিখে গেলা প্রজাতিগত বৈচিত্র্যতাও কি জিনিস। একইভাবে এই বৈচিত্র্যতা আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। এই বৈচিত্র্যতা আছে বলে আমরা খাদ্য হিসাবে, বস্ত্র হিসাবে, ঔষধি গুণাবলীর জন্য একটা জীবকে বা বিভিন্ন জীবকে আমরা ব্যবহার করতে পারি। এবং পৃথিবীতে কোনো একটা পার্টিকুলার জীব বা প্রাণী বিলুপ্ত হয়ে গেলেও পৃথিবী থেকে পুরোপুরি জীবের বিলুপ্তি ঘটবে না। সর্বশেষ যেটা হচ্ছে আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ও পুষ্টিচক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে যে ভিন্নতা বিদ্যমান, এই ভিন্নতাটাকেই মূলত এখানে আলোচনা করা হয়েছে। আমি মেন পয়েন্টগুলোকে মার্ক করে দিচ্ছি, আশা করছি বুঝতে পারছো। এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের যে সংজ্ঞাটা বললাম, এটা তোমাকে পরীক্ষাতে লিখতে হবে। বাস্তুতন্ত্র যদি বোঝো, তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতাও ব্যাখ্যা করা খুবই সহজ। বাস্তুতন্ত্র কি? আসলে জীব আর জড়ের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, যে আন্তঃক্রিয়া, মিথস্ক্রিয়া, এটাকেই বলা হয় বাস্তুতন্ত্র। আর এই বাস্তুতান্ত্রিক পরিবেশের কারণে একটা বাস্তুতন্ত্রের শক্তি চক্র থাকে বা শক্তি প্রবাহ, পুষ্টি চক্র থাকে। এই সকল ব্যাপারগুলো, বাস্তুতন্ত্রের উপাদানগুলোর ভিন্নতার কারণে যে বৈচিত্র্যতা তৈরি হয়, সেটাকেই তো আমরা বলছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা, তাই না? সো এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা একটা নির্দিষ্ট পরিবেশে গড়ে ওঠে এবং এটি একটি গতিশীল প্রক্রিয়া। এবং এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা জিনগত এবং প্রজাতিগত বৈচিত্র্যতা, এই দুইটার সমন্বয়েই কিন্তু তৈরি। অর্থাৎ তুমি এইভাবে বলতে পারো, এখানে যে বৈচিত্র্যতা নিয়ে পড়ানো হচ্ছে, এই বৈচিত্র্যতাগুলো কিন্তু একটার সাথে ইন্টাররিলেটেড। ওকে, আমরা এখন পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি কি কি হতে পারে। তুমি দেখতে পাচ্ছ অলরেডি ছবিতে, এটা দেহের আকার অনুসারেও আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারি, আকারকে ভিত্তি হিসাবে ধরে। যেগুলো খুবই ছোট, মাইক্রোস্কোপিক, খালি চোখে দেখা যায় না, তাদেরকে আমরা আনুবীক্ষণিক জীব বলতে পারি। যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই, ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি, তাদেরকে আমরা বৃহত্তর প্রাণী বলতে পারি, তাই না? সো এই দুইটা টার্ম আমরা জানি, মাইক্রো অ্যানিমেল, ম্যাক্রো অ্যানিমেল। আমরা অনেকবার এটা নিয়ে কথা বলেছি। তো দেহের আকার এর উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি হিসাবে এটাকে দেখানো হচ্ছে। উদাহরণ হিসাবে এখানে কিছু প্রাণীর নাম দেওয়া আছে, তুমি যেগুলো পড়ে ফেলতে পারো পরীক্ষার জন্য। বিভিন্ন প্রোটিস্টিয়ান জীবাণু, ম্যালেরিয়াও হতে পারে, এটা একটা আনুবীক্ষণিক পরজীবী, যদিও একটা প্রাণী, বৃহত্তম প্রাণী হিসাবে যে কোনো প্রাণীর নাম তুমি দিতে পারো। একই সাথে আমরা সংগঠন মাত্রার উপরে ভিত্তি করে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারি। এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোষীয় মাত্রার গঠন, কোষ টিস্যু মাত্রার গঠন, টিস্যু অঙ্গ মাত্রার গঠন, আর সর্বশেষ হচ্ছে
অঙ্গতন্ত্র মাত্রার গঠন। এখন আসা যাক কি জিনিস এটা। সংগঠন ক্রমমাত্রা বা গ্রেড অফ অর্গানাইজেশন ইংলিশে যদি বলি, এটা হচ্ছে প্রাণীর কোষীয় সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে এই শ্রেণী বিন্যাসটা। কোষীয় মাত্রার সংগঠন কি? দেহ গঠনে কিছু কোষ সম্মিলিত হয়ে নির্দিষ্ট কাজের জন্য বিশেষিতভাবে রূপান্তরিত হয় বা বিশেষিত হয়, সে ধরনের দেহ গঠনকে কোষীয় মাত্রার গঠন বলে। এক্ষেত্রে শ্রম বিভাজন দেখা যায়, কিছু কোষ জনন কাজে অংশগ্রহণ করে, অন্যগুলো পুষ্টি সংক্রান্ত কাজের সাথে সম্পর্ক থাকে। পরিফেরা যে ফাইলামটা পড়েছিলাম আমরা, সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কোষীয় টিস্যু মাত্রার গঠন, সদৃশ্য কোষগুলো যখন একটি অভিন্ন কাজ সম্পন্নের জন্য সুনির্দিষ্ট প্যাটার্ন বা স্তরে গোষ্ঠীবদ্ধ বা বিন্যস্ত হয়ে টিস্যু নির্মাণ করে, তখন এই ধরনের গঠনটাকে আমরা বলি কোষ টিস্যু মাত্রার গঠন। আর টিস্যু অঙ্গমাত্রার গঠন, এখানে তুমি বুঝতেই পারছো, একটা পারফেক্ট বা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের জন্য যখন একাধিক টিস্যু মিলে কোনো একটি অঙ্গের সৃষ্টি করবে, একটা অঙ্গের সমাহার ঘটে, তখন সেই সংগঠনকে টিস্যু অঙ্গমাত্রার গঠন বলে। প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদের এই গঠন মাত্রা সর্বপ্রথম কিন্তু দেখা যায়। আর সর্বশেষ ছিল অঙ্গতন্ত্র মাত্রার গঠন। উচ্চতর প্রাণী গোষ্ঠীতে এই ধরনের গঠন দেখা যায়। এক্ষেত্রে অঙ্গগুলো একত্রে কিছু কাজ সম্পাদন করে এবং অঙ্গতন্ত্র সৃষ্টি করে, এবং এই অঙ্গতন্ত্র সৃষ্টির মাধ্যমে দেহকে সর্বোচ্চ মাত্রার গঠনে উন্নত করে। যেমন আমি তোমাকে উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের শ্বসনতন্ত্র, আমাদের সংবহনতন্ত্র, আমাদের পরিপাকতন্ত্র, আমাদের যে ফিজিওলজি যে পার্টটা আছে, তখন আমরা এটা নিয়ে আরও ডিটেল আলোচনা করব। এগুলো কিন্তু অঙ্গতন্ত্র পর্যায়ে চলে গেছে সর্বোচ্চ মাত্রায়। এই জন্য কিন্তু আমরা সব থেকে উন্নত প্রাণী, এবং আমাদের সকল কিছু মানে সকল ফিজিওলজি, শারীরতাত্ত্বীয় প্রক্রিয়া অনেক উন্নত ধরনের। তাহলে এই জিনিসটা নিয়েও আমরা এখানে একটু ডিসকাশন করে ফেললাম, এবং চারটা তোমার জানার জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য কিন্তু না। অর্থাৎ তুমি পড়ে ফেলতে পারো এমসিকিউর জন্য, জ্ঞানের জন্য এটা পড়ে ফেলতে পারো। জীবন পদ্ধতি তুমি জানো, মুক্তজীবী এবং পরজীবী, যারা স্বাধীন, কারোর পারস্পরিক হেল্প ছাড়া, সাহায্য ছাড়াই বাস করতে পারে, টিকে থাকতে পারে পরিবেশে, তারাই হচ্ছে মুক্তজীবী। আর পরজীবী, মুক্তজীবী এবং পরজীবীর মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য আছে। তোমাদের বারবার এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছিল। যারা অন্য কোনো প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে, আশ্রয়দাতার ক্ষতি করবে, মানে পোষকের ক্ষতি হবে, আর নিজে উপকৃত হবে, যে নিজে উপকৃত হচ্ছে সেই হচ্ছে পরজীবী। এই ধরনের সম্পর্ককে বলা হয় পরজীবিতার সম্পর্ক, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যখন আমরা কিনা বোটানি পড়েছিলাম, তখন ম্যালেরিয়া পরজীবী পড়তে গিয়ে আমরা এই জিনিসটা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম। আশা করছি পরজীবী সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে। জীবন পদ্ধতিও কিন্তু তাহলে আমরা দেখছি প্রাণীর শ্রেণীবিন্যাসের একটি ভিত্তি, এবং এর ওপর ভিত্তি করে আমরা দুই ধরনের প্রাণী পাচ্ছি, একটা হচ্ছে মুক্তজীবী আর একটা হচ্ছে পরজীবী। আমরা পরবর্তী জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ। তুমি জানো যৌন জননের ফলে জীবে জাইগোট তৈরি হয়, এবং জাইগোট কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বলা হয়। তো এটা একটা ভিত্তি হতে পারে শ্রেণীবিন্যাসের। নানা ধরনের ক্লিভেজ হয়, আংশিক বা মেরুব্লাস্টিক হতে পারে, হলোব্লাস্টিক বা সম্পূর্ণ ক্লিভেজ হতে পারে। তুমি জানো একটা ডিমের দুইটা অংশ থাকে, যেদিকে নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমেল পোল বলা হয়, আর যেদিকে কুসুমটা থাকে অর্থাৎ ভ্রূণের খাবার, সেটাকে বলা হয় ভেজিটাল পোল। তাহলে কোন দিকে এই কোষ বিভাজন হচ্ছে এবং সেটা কি ধরনের ক্লিভেজ, এ সকল ভিত্তিগুলোকে বিবেচনা করে নানা ধরনের শ্রেণীবিন্যাসও এখন তৈরি হয়েছে। এগুলো সবগুলোই হচ্ছে খুবই মাইনর বেসমেন্ট, তুমি খুব কি বলে নগণ্য ভিত্তি হিসাবে ধরতে পারো। তারপরও পরীক্ষার জ্ঞানমূলকের জন্য তুমি এই জায়গাগুলো পড়ে ফেলবা বলেই আমি আশা করি। জ্ঞানের জন্য, এমসিকিউর জন্য কাজে লাগবে। যখন অ্যাডমিশন টেস্টে তুমি বসবা, তখনও কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, এবং তোমাকে এই জায়গাগুলো থেকে অ্যান্সার করতে হবে। এই যেমন বিভাজন তলের উপরে, ক্লিভেজের এই বিভাজন তলের উপরে যে প্রকারভেদটা আছে, এটা বোর্ড এক্সামে অনেকবার আসছে, বা জ্ঞানের জন্য তুমি পড়ে রাখতে পারো। অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বা সর্পিলাকার ক্লিভেজ বোঝোই। অরিও মানে হচ্ছে এক্ষেত্রে বিভাজন তলগুলো জাইগোটের সর্বদা অরিও ও সুষমভাবে বিভক্ত থাকে। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এক্ষেত্রে
দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় ক্লিভেজের মতোই কিন্তু পরবর্তীতে বিভাজন মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ঘটে থাকে। একইভাবে সর্পিলাকার বিভাজনটা এই ক্ষেত্রে এটি তৃতীয় ধরনের বিভাজন। অ্যানিম্যাল পোলের সামনে চক্রাকারে একটু কিছুটা পরিবর্তন ঘটে, এই জন্য এটাকে সর্পিলাকার বিভাজন বলা হচ্ছে। পাখি, সরীসৃপ, মাছে এই ধরনের ক্লিভেজটা দেখা যায়। তাহলে আমরা এই পেজে মূলত প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে তুমি ভালো করে পড়ে ফেলতে পারো এই যে প্রজাতিগত, জিনগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা এটা, আর ভিত্তির মধ্যে তোমাকে ভালো করে পড়তে হবে মূলত জ্ঞানের জন্য। 1 মাসের জন্য তুমি এই জায়গাটা একটু সুন্দর করে পড়ে ফেলবা, তাহলে আমার মনে হয় তোমার পরীক্ষাতে প্রশ্ন নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কমন পাওয়া নিয়ে টেনশন করা লাগবে না। কারণ জ্ঞানগুলো খুব স্পেসিফিকভাবে বইয়ের মতো করে লিখতে হয়, এই জন্য এই জায়গাগুলো সুন্দর মতো জানাটা খুবই জরুরি। এবং তুমি যদি এই জায়গাটায় উইক থাকো তাহলে পরীক্ষাতে মার্কস এমনিতেই কম চলে আসবে। এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ভ্রূণ স্তর। তুমি জানো যে জাইগোটে যখন বিভাজন হয় একটা নির্দিষ্ট পর্যায়ে, গ্যাস্ট্রুলেশন পর্যায়ে এসে ভ্রূণের স্তর গঠিত হয়। তো এই ভ্রূণীয় স্তরটা নিয়ে আমরা দেখবো। এটাও একটা শ্রেণীবিন্যাসের ভিত্তি। তুমি 2টা ছবি দেখতে পাচ্ছ, আমি যদি একটু বড় করে তোমাকে দেখাই, প্রথম ছবিটা তুমি খেয়াল করো, এখানে 2টা ভ্রূণীয় স্তর আছে। প্রথম ছবিটা আমরা দেখছি। আর দ্বিতীয় ছবিটা যদি তুমি খেয়াল করো তাহলে এখানে 3টা ভ্রূণীয় স্তর আছে। তো এই ভ্রূণীয় স্তরগুলোকে বিবেচনা করে আমরা একটা শ্রেণীবিন্যাসের ভিত্তি দাঁড় করাতে পারি। কি জিনিস একটু আমি যদি একটু সংজ্ঞাটা বলি বইয়ের ভাষায়, যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলো জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক কোষ সৃষ্টি করে, এবং কোষগুলো সজ্জিত হয়ে প্রথমে নিরেট একটা মরুলা গোলাকার একটা দশা, পরে ফুটবলের মতো ফাঁপা দশা ব্লাস্টুলা তৈরি করে, এবং ফাইনালি গ্যাস্ট্রুলা তৈরি করে। একটু আগে গ্যাস্ট্রুলার কথা বলেছি। এই গ্যাস্ট্রুলা পর্যায়ে কয়টা ভ্রূণীয় কোষের স্তর আছে তার উপর ভিত্তি করে এই ভাগটা করা হচ্ছে। তাহলে দেখো, আমরা এখন প্রতিসাম্যতা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। প্রতিসাম্যতা বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। যেসব প্রাণী দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে প্রতিসম প্রাণী বলে, আর না করা গেলে অপ্রতিসম প্রাণী বলা হয়। প্রথম প্রকারভেদটা হতে পারে গোলীয় প্রতিসাম্য। একটি গোলকের যেভাবে কেন্দ্র মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ বা সমান অংশে ভাগ করা যায়, তেমনিভাবে কোনো প্রাণী দেহকে যদি ভাগ করা যায় তবে তাকে গোলীয় প্রতিসাম্য বলবো। একইভাবে অরীয় প্রতিসাম্য, কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে 2-এর বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায় তখন সেই ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলবো। এর একটা ভালো উদাহরণ হতে পারে হাইড্রা। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। কোনো প্রাণী দেহে যখন কোনো অঙ্গের সংখ্যা 1 জোড়া হয় তখন অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু 2টি তল পরস্পরকে সমকোণে অতিক্রম করলে 4টা যদি সমান অংশে বিভক্ত হয় তবে সেটাকে দ্বি অরীয় প্রতিসাম্য বলবো। আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এটার মধ্যে আমরা পড়েছি, অর্থাৎ যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান এবং বাম অংশে 2টি সমান ভাগে ভাগ করা যায় তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলা হয়। তাহলে আমরা এই 3টা বা এই 4টা ভাগ নিয়ে কথা বললাম। আর একটা অপ্রতিসম, অর্থাৎ কোনোভাবে কোনো অক্ষ বা দেহতল বরাবর তুমি সমান অংশে ভাগ যদি না করতে পারো তবে সেটাকে অপ্রতিসম বলা হয়। এই ছবিগুলো দেখতে পাচ্ছ, প্রথম ছবিটা হচ্ছে গোলীয় প্রতিসম, দেখতেই পাচ্ছ এটা গোল এবং কেন্দ্রীয়ভাবে এটাকে অনেকগুলো সমান অংশে ভাগ করা যায়। পরেরটা হচ্ছে অরীয়, তারপরেরটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসম, 4টা সমান অংশে ভাগ করা যায় 2টা তল বরাবর। তুমি দেখতে পাচ্ছ এক জোড়া সংবেদী অঙ্গ হিসেবে এখানে টেন্টাকেল বা কর্ষিকা যাই বলে এগুলোকে দেখানো হচ্ছে। অরীয় প্রতিসমের প্রথম যে ছবিটা সবুজ বর্ণে দেখছো এটা মূলত হাইড্রাকে দেখানো হচ্ছে। হাইড্রা তোমরা অলরেডি ক্লাস করতেছো, হাইড্রা সম্পর্কে জানো তোমরা। সুতরাং আমার মনে হয় এই প্রতিসাম্যতাগুলো তোমার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা একটু প্রয়োগের জন্য পড়তে হবে। তোমাদের মাথায় যেটা আসে বায়োলজি পড়তে গেলে যে স্যার ছবি লাগবে কিনা, তোমাদের জন্য যেটা বলি এখানে ছবি খুব ম্যান্ডেটরি না, বাট ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাখ্যাটা তোমাকে একটু ভালো মতো শিখে ফেলতে হবে।
এই জায়গাটা যখন আলোচনা করবা বা যখন পড়বা তখন একই সাথে উদাহরণগুলো একটু পড়ে ফেলতে হবে। উদাহরণগুলো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি গোলীয় প্রতিসাম্যের ক্ষেত্রে ভলভ্যাক্স আছে, অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে তুমি জেলিফিশ বা অরেলিয়ার কথা পড়ে ফেলতে পারো উদাহরণ হিসাবে। দ্বিঅরীয় প্রতিসাম্যের মধ্যে তো আমরা পড়েছি, প্রজাপতি পড়েছে, সরি দ্বিঅরীয়র ক্ষেত্রে পড়েছে টিনোফোরারা, আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের মধ্যে আমরা পড়েছি প্রজাপতি, ব্যাঙ এরা পড়েছে, আর অপ্রতিসাম্যের মধ্যে শামুক বা স্পঞ্জ এরা অন্তর্ভুক্ত আছে। সুতরাং আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম, তাহলে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো নিয়ে কথা বললাম। শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে প্রতিসাম্যতাটা খুব ভালো করে পড়ে ফেলবা তোমরা, যেটা দেখালাম। সর্বশেষ সেকেন্ডলি তোমরা 2 মার্কসের জন্য ভ্রূণ স্তরটা ভালো করে পড়বা, আর 1 মার্কসের জন্য শ্রেণীবিন্যাসের অন্যান্য ভিত্তি যেগুলো শুরুতে বলেছি সেটা ভালো করে পড়ে ফেলবা। এছাড়াও ক্লাসের শুরুতে যেটা নিয়ে কথা বলেছি, প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, প্রাণী বৈচিত্র্যের সংজ্ঞাটা খুব ভালো করে পড়বা। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদটা জ্ঞান অনুধাবনের জন্য ভালো করে পড়বা। এটা এমসিকিউতেও এই জায়গাটা অনেক কোশ্চিন চলে আসে। সুতরাং এই ক্লাসের সামারি হচ্ছে এতটুকুই, যেটা আমি লাস্টে এই 1 মিনিটে বললাম। এই জায়গাটা একটু মনে রেখে পড়লে তোমার কাছে অনেক বেশি পড়া তাই মনে হবে না। অনেকে বলো স্যার অনেক পড়া বায়োলজি, আসলে অনেক পড়া না, সবগুলো পরীক্ষার জন্য ভালো করে পড়া লাগে না। 3 মার্কস, 4 মার্কস, 1 মার্কস, 2 মার্কসের জন্য আলাদা আলাদা টপিকস আছে, সেগুলো একটু ধরে ধরে পড়লেই পড়াটা সহজ হয়ে যায়। সুতরাং আশা করি সম্পূর্ণ ভিডিও শুনেছো এবং দেখেছো। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের বাকি টপিকসগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব এবং অধ্যায়ের পুরো সামারিটা দিব এবং কোশ্চিন সেশনের অ্যারেঞ্জ করব। ওই ক্লাসে তোমাদের কোশ্চিনগুলো নিয়েও আমি কথা বলবো। যারা যে কোশ্চিনগুলো আমাকে করবা কমেন্টস বক্সে, সেই কোশ্চিনের অ্যান্সারগুলো আমি লাস্ট ক্লাসে দিব। সুতরাং বেশি বেশি কোশ্চিন কমেন্টস করো এবং সবাই বাসায় থাকো, সুস্থ থাকো। আশা করছি প্রবলেমগুলো কমেন্টস বক্সে ইনপুট দিবা। সবাইকে আবারও ধন্যবাদ। শুভ হোক তোমার দিনটি।